আজ সারাদিন কত রকমের কাজ করেছি, কত কিছু খেয়েছি, কি কি রান্না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এইমাত্র বাজার থেকে একটা রুই মাছ এনেছেন কাটিয়ে। দেখি মাছটা কেমন। না, মাছের পেটের তেলটা দেখে বোঝা যাচ্ছে মাছ তেমন ভালো নয়। বলেছিলাম তেলটা আনতে, তো তেল এনেছেন ঠিকই, এই তেল খাওয়া যাবে না, এটা ফেলে দেব। এটার মনে হয় পিত্ত গলে গেছে, তেলও নরম দেখা যাচ্ছে। কয়েকদিন আগে একটা বড় রুই মাছ এনেছিলেন, ওই মাছের পেটি কত মোটা গাঢ় ছিল, আর এটার পেটির মাছগুলো একটু পাতলা, দেখতেও ততটা ভালো লাগছে না। যাই হোক, মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। রান্নার জন্য কয়েক পিস রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেব। পেটির মাছগুলো একেবারেই পাতলা, এই কারণে আমার কাছে ভালো লাগছে না। 4 পিস রুই মাছ, 2টা তোপসে মাছ, একটা পোয়া মাছ, এগুলি লবণ মাখিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে নেব পরে। পটল কাঁচামরিচের ভর্তা করব, সাথে দেব 3টা তোপসে মাছ আর পোয়া মাছ লাল লাল করে ভেজে। ঝিঙ্গে ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। একটা ঝিঙ্গে নিয়েছি, আমরা মানুষও কম, একবেলাই খাওয়া, তাই নিয়েছি একটা ঝিঙ্গে। আর পটল নিয়েছি 3টা ভর্তা করার জন্য, সাথে কয়েকটা কাঁচামরিচও নিয়েছি। পটল, ঝিঙ্গে, কাঁচামরিচ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাত, বটি, বাটি, প্লেট সব কিছু ধুয়ে নিয়েছি। এখন সবজিগুলো কেটে নেব। ঝিঙ্গেটা একেবারেই কচি, এই ধরনের কচি ঝিঙ্গে দিয়ে ঝোল করলে খুবই চমৎকার হয়। একটু মোটা করে কেটে নিচ্ছি, সাথে একটা আলুও দেব। পটলের খোসা ছাড়াবো না, যেহেতু এটা ভর্তা করব, বেটে নেব, তাই খোসা সহ পটলগুলো এরকম পাতলা করে কেটে নেব। পটলগুলো বড়ই আছে, এই 2টা দিলে মনে হয় চলবে, আরেকটা দেব না। আগের কিছুটা কাঁচামরিচ রয়ে গেছে, ওই মরিচগুলো কচি আছে, তো ভাবলাম এই কচি মরিচগুলো কি করব। তো এখন হঠাৎ মনে পড়লো, পটল যখন এনেছেন তাহলে মরিচগুলো দিয়ে ভর্তা করে নেব। সব কিছু মোটামুটি রেডি করে রান্না বসিয়ে দিলাম। কড়াই গরম হলে সরিষার তেল দিয়েছি। কয়েকটা ডালের বড়ি ভেজে নেব প্রথমে। এদিকে মাছে লবণ আর হলুদ মেখে নেব। মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। কাঠের খুন্তি দিয়ে এই কড়াইটাতে উল্টানো যায় না। তবে রান্না হয় তাড়াতাড়ি, এজন্যই ভালো লাগে। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। 3টা ছোট মাছ নিয়েছি, এগুলি দিয়ে ভর্তা করব। এগুলি একেবারে লাল লাল এবং মচমচে করে ভেজে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ডালের বড়িগুলো উঠিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম। তাজা রুই মাছের পাতলা ঝোল করব,
তাই মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব, তবে বেশি লাল করব না। পিঠের মাছ অথচ কিভাবে কেটেছে দেখুন, কাটার কোনো সাইজ নাই, দেখতেও সুন্দর নাই। মাছের ঝোলে দেওয়ার জন্য কিছুটা গোটা জিরা শুকনো খোলায় টেলে নিচ্ছি। ঠান্ডা হলে শুকনো পাটায় বেটে গুঁড়ো করে নেব। এক মুঠো কলমি শাক এনেছিলেন, কলমি শাকগুলো বেছে কুটে ধুয়ে কুচিয়ে নিয়েছি। কলমি শাক ভাজা করব। মাছের ঝোলে একটা আলু দেব। আলুটাও লবণ হলুদ মাখিয়ে মাছের এক সাইডে দিয়ে দিলাম, ভাজা হোক। ছোট 3টা মাছও একেবারে মচমচে করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আর উঠাবো না, এক সাইড করে আর একটু তেল দেব। গোটা জিরা ফোড়নে দিলাম, একটা তেজপাতাও দিয়েছি। ফোড়নটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, একেবারে লাল লালে হয়ে গেছে। এখন ঝিঙে দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে স্বাদমতো লবণ দিলাম। এখন দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এদিকে আমি মাছের ঝোল রান্নার জন্য প্রথমে শুকনো পাটায় জিরাগুলো গুঁড়ো করে নিয়েছি। এরপরে ওই পাটায় 5-6টা কাঁচামরিচ আর বড় সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। এখন ওই মশলাটা দিয়ে দিলাম। আবারও এভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। খুব সুন্দর মতো কষানো হয়ে গেলে এখন দেব ফোটানো গরম জল। ঢেকে দিয়েছিলাম, ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছ আর ডালের বড়ি দিয়ে দেব। নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব 2-3 মিনিট। এবার ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে, এরকম পাতলা ঝোলে থাকবে। গরমের সময় এভাবে মাছের পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলুগুলো একেবারে নরম হয়ে গেছে, তবে আলু ভাঙবো না, এভাবেই থাক। মাছের পাতলা টলটলে ঝোলে রাখবো। ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখেছিলাম। এই সুযোগে আমি 2টা কাঁচামরিচ ধুয়ে নিয়েছি, ভেঙে ভেঙে উপর দিয়ে দিয়ে দেব। নামানোর আগে এভাবে ভেঙে ভেঙে কাঁচামরিচ দিলে ওই মরিচগুলো কাঁচা কাঁচা এবং সবুজ থাকে। ভাতের সাথে একটু মরিচ মেখে নিলে খেতে খুব ভালো লাগে। মরিচগুলো কাঁচাই রয়েছে। ঝোলটা কত টলটলে দেখুন, নামিয়ে নিলাম। এ ধরনের রান্নাগুলি সব সময় খুবই চমৎকার হয়। বেশি আড়ম্বর করে সব ধরনের মশলা দিয়ে রান্না কিন্তু সব সময় ভালো লাগে না। এ ধরনের হালকা পাতলা মশলায় রান্নাও কিন্তু খুবই চমৎকার হয়। তেল গরম হলে 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম তেলে। তারপরে দেব কাঁচামরিচগুলো। পটল, কাঁচামরিচ, তপসি মাছ দিয়ে বাটা করব। কাঁচামরিচগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আগেই লবণটা দেওয়াতে মরিচগুলো কিন্তু বেশি ফাটছে না। এখন কুচানো পটলগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ঢেকে ঢেকে একেবারে লালচে করে ভেজে নেব। এই দেখুন একটু লাল লাল হয়ে আসছে। চুলার তাপটা আরও কমিয়ে ঢেকে রান্না করব, তাহলে আরও লাল লাল করে ভাজা হয়ে যাবে।
এই সুযোগে আমি শাক রান্নার জন্য কিছু মশলা বেটে নেব। রসুন, কাঁচামরিচ, সরিষা আর সামান্য লবণ একসাথে সব মিহি করে বেটে নিয়েছি। এরই মাঝে পটল আর কাঁচামরিচ একেবারে সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানো দিয়ে বেশিক্ষণ ভাজি নাই, নামিয়ে নিলাম। শাক রান্নার জন্য সরিষার তেল গরম হলে অল্প একটু কালো জিরা ফোড়নে দিয়েছি। এখন শাকটা দিয়ে দেব। 1 মুঠো কলমি শাক এনেছিলেন। শাকটা যেমন কচি তেমন সবুজ, কত সুন্দর লাগছে দেখুন। বাটা মশলাটা দিয়ে দিলাম। রসুন, কাঁচামরিচ, সরিষা আর স্বাদমতো লবণ। শাকে আর লবণ দিতে হবে না, আর কিছুই দেব না। শুধু নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো রান্না করে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না করব 2-3 মিনিট। এই সুযোগে আমি ভর্তাটা পিষে নেব। ভেজে রাখা পটল, কাঁচামরিচ, পেঁয়াজ আর ভাজা মাছগুলো সব নিয়ে নিলাম। এখন মিহি করে বেটে নেব। বাটা হয়েও গেছে, উঠিয়ে নেব। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভর্তা পিষতে পিষতে মাঝে একবার ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। খুব সুন্দর মতো শাক ভাজা হয়ে গেছে। এখন নামাবো। গত 3 দিন যাবৎ শুধু বিভিন্ন ধরনের ভর্তা খেয়ে যাচ্ছি। তবে ভর্তা দিয়ে ভাত খেতে কি যে ভালো লাগে। যখন এরকম একটা ভর্তা বা ভাজি হয় তখন ভাত খাওয়ার আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায়। আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। প্রায় 30-35 বছর আগের কথা বলছি। আমার শাশুড়ি মা গত হয়েছেন 2000 সালে 27 বছর আগে। 85 বছর বয়সে পরলোক গমন করেছিলেন। তো যতদিন আমি আমার শাশুড়ি মাকে পেয়েছি ততদিনের কথা আমার সারা জীবন মনে থাকবে। তিনি এই ধরনের খাবার খুবই পছন্দ করতেন। তখন তো বাজার থেকে শাক কিনা হতো না তেমন, মাঠে ঘাটে কুড়িয়ে আনা শাকই খাওয়া হতো। তো আমার শাশুড়ি মা আগের দিন শাক উঠিয়ে রাখতেন পরের দিন রান্নার জন্য। উনি স্নানের আগে মাঠ থেকে বিভিন্ন ধরনের শাক কুড়িয়ে আনতেন। এরপরে স্নান সন্ধ্যাহ্নিক সেরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাতেন। বিকাল বেলায় ঘুম থেকে উঠে ওই শাকগুলি খুব সুন্দর মতো বেছে কুটে রেডি করে রাখতেন, পরদিন যেন রান্নার জন্য তাড়াহুড়ো করতে না হয়। আবার মাঝে মাঝে বলতেন, ছোট বউরে আজ একটু ডাল ভিজিয়ে রাখ, কাল বড়া করবি। আবার 1-2 দিন পর পর বলতেন ভর্তা করার জন্য। বিভিন্ন ধরনের ভর্তা, যেমন তিল ভর্তা, তিসি ভর্তা, বাদাম ভর্তা, শিম ভর্তা, শুটকি ভর্তা, এভাবে নানা ধরনের ভর্তা করতাম। আবার উনি মাঝে মাঝে পুকুরে বড়শি দিয়ে ছোট মাছ ধরতেন, যেমন টাকি মাছ, পুঁটি মাছ। ওই টাকি মাছ দিয়েও বিভিন্ন ধরনের ভর্তা করতাম। কি যে ভালো লাগতো ওই খাবারগুলি। আর সপ্তাহে 2-1 দিন তো কচুর শাক থাকবেই, সাথে থানকুনি পাতা। থানকুনি পাতাও উনি মাঠঘাট থেকে কুড়িয়ে আনতেন। থানকুনি পাতাও হাতে মাখা ভর্তা করতাম, আবার কোনো সময় বেটে ভর্তা করতাম। বেশি হলে ডাল দিয়ে রান্না করতাম, কোনো সময় খেসারির ডাল, কোনো সময় শিমের বিচি, কোনো সময় হেলনের ডাল, এভাবে করে রান্না করতাম। আমার শাশুড়ি মা আগের দিনের মানুষ ছিলেন। নিজের নাম লিখতে পারতেন কিনা জানি না, আমি কোনোদিন দেখি নাই, তবে খুবই বিচক্ষণ ছিলেন। যেমন যদি বলতাম, মা কাল কি রান্না করব, তখন উনি বলতেন, কিসমতে যা আছে তাই হবে। 3-4টা নারিকেল গাছ ছিল, কত নারিকেল। নারিকেল দিয়েও একটা পদ রেডি করে দিতেন, যেমন নারিকেলের বড়া। তিনি আবার বাড়ির আঙ্গিনায় আশেপাশে বিভিন্ন ধরনের সবজি গাছ লাগাতেন, যেমন শিম,
বরবটি, ঢেঁড়স, ডাঁটা, ধুন্দুল, চিচিঙ্গা, আবার ধারের কোনায় বেগুন গাছ লাগাতেন। লম্বা বেগুনগুলো ধারের কোনায় হতো। তখন দেখতাম বিভিন্ন জায়গা থেকে একটা দুইটা করে সবজি এনে কেটে কুটে রেডি করে দিতেন, আর একটা নারিকেল ভেঙে বলতেন, এখান থেকে এক ফালি নারিকেল কুড়িয়ে একটু সরিষা দিয়ে বেটে নে মিহি করে, আর আমি একটু থানকুনি পাতা কুড়িয়ে আনি। তখন ওনাকে বলতাম, মা কিভাবে রান্না করব? উনি বলতেন, এভাবে এভাবে রান্না কর। ঠিক ওভাবেই রান্না করতাম। রান্না শেষে উনি খেতে বসে বলতেন, বাহ, কি স্বাদ হয়েছে, এত স্বাদ করে কেউ রান্না করতে পারবে না। স্বাদে কি বলি, নিতা রাঁধুনির মেয়ে। আর আমি মনে মনে বলতাম, এই রান্নাটা তো আপনিই শিখিয়েছেন। তখনকার সময় ঘরে যদি শুক্তো বা এই ধরনের কোনো সবজি রান্না হতো, আমরা কিন্তু একা খেতাম না। তখন বাড়িতে আমরা 2 ঘর মানুষে ছিলাম, তো ওদেরকে না দিয়ে কোনো দিন এইসব খাবার খেতাম না। আমার শাশুড়ি মা নিজে বাটি ভরে ওদেরকে ডেকে পাঠিয়ে দিতেন। আশেপাশেরও কয়েকজন ছিল আমার শাশুড়ি মার সমবয়সী। যদি দেখা হতো বলতো, তোদের আজকে কি রান্না হয়েছে? যদি বলতো এটা এটা, তখন বলতো, আহ, কত চমৎকার খাওয়া। তখন ওনাদেরকেও একটু দিয়ে আসতাম বা ওনারা এসে নিয়ে যেতেন। আমার শাশুড়ি মা আগেই বলে দিতেন, তাহলে একটু তরকারি নিয়ে যাস। ওনার সমবয়সী আরও 2 জন ছিলেন। ওনারা একে অন্যকে তুই করে সম্বোধন করতেন, আর ছেলের নাম ধরে ডাকতেন কোনো কোনো সময়। যেমন অমুকের মারে, তমুকের মারে, এভাবে করে ডাক দিতেন। কি যে মধুর সম্পর্ক ছিল। এভাবেই প্রতিদিন দুপুর বেলায় রান্না করা তরকারি আদান প্রদান হতো এক বাড়ি থেকে অন্য বাড়িতে। আমাদের পাশাপাশি বাড়ি, তবে ওনাদের সখ্যতা ছিল খুবই সুন্দর। আমাদের ওদিকে হিন্দু ছিল বেশি, এখনো আছে। গ্রামে কারো ছেলে মেয়ের বিবাহ হলে বৃদ্ধির ধান বানার জন্য নিমন্ত্রণ করা হতো। তো সবাই মিলে একসাথে তখন যাওয়া হতো। এখনো আসা যাওয়া হয় আমাদের, আমরাও গিয়েছি কতবার। তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা, এনারা 3 জন ছিলেন, এনারাই গানের ওস্তাদ ছিলেন। খুব সুন্দর গান করতেন। তারপর বিয়ের নিমন্ত্রণ করা হলেও 3 জনে একসাথে গিয়ে নিমন্ত্রণ খেয়ে আসতেন। মাঝে মাঝে উৎসবও হয়, যেমন নাম সংকীর্তন, ঠাকুর ভোগ, বৈষ্ণব সেবা, এইসব উৎসবগুলোতেও ওনারা 3 জন একসাথেই যেতেন। কি যে মধুর সময় ছিল, একজন আরেকজনকে ডেকে ডেকে একসাথেই বের হতেন, গল্প করতে করতে যাওয়া হতো। এইসব তো আমি দেখেছি, তার আগের গল্পও আমার শাশুড়ি মার কাছে কত যে শুনেছি। আমরা 2 জন মাঝে মাঝে এইসব গল্পগুলো বলি আর ওনাদের স্মৃতিচারণ করি, খুবই ভালো লাগে। কোনো কোনো সময় উনি মা বাবার কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন, চোখের জল বের হয়ে যায়। এমন কোনো দিন নাই খেতে বসলে বা অবসর সময়ে গল্পে মা বাবার কথা উঠে নাই। আজও খেতে বসেই ভর্তা মুখে দিতেই উনি মায়ের কথা বললেন। মা কিভাবে কিভাবে ভর্তা করতেন, আবার বড়শি দিয়ে পুঁটি মাছ, টাকি মাছ এসব ধরতেন, এইসব গল্পই করছিলেন। মায়ের মুখে তো শুনেছি, আর আমি বাস্তবে অনেক দেখেছি। আর ওনার মুখে সব সময় এই ধরনের গল্প শুনতে শুনতে আমার মনে হয় যেন আমার শাশুড়ি মায়ের পুরো জীবনটাই আমার চোখের সামনে ভেসে ওঠে। ওনার মুখে মা বাবার গল্প শুনতে শুনতে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল। তবে ভর্তা আর শাক ভাজা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে। আরও একটু ভাত নিয়েছি, এখন মাছের ঝোলটা নিয়েছি, এটাও অসাধারণ হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনাদের কাছে মনের কথাগুলি বলে স্মৃতিপটে রেখে দিলাম। যদি কোনো দিন এইসব কথাগুলি ভুলে যাই, তখন এই ভিডিওটা দেখলে পুরোটাই মনে পড়বে। আর আমাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত যদি এইসব ভিডিওগুলি থাকে, ওরাও পুরনো দিনের এইসব স্মৃতি কথাগুলি দেখবে, শুনবে এবং জানবে। যেমন আমার খুব জানতে ইচ্ছা করে আমার ঠাকুরমা এবং ঠাকুর দাদার কথাগুলি, ওনাদের জীবন আচরণগুলি খুব জানতে ইচ্ছা করে, কিন্তু জানার কোনো উপায় নেই। আমার ঠাকুর দাদা মারা গিয়েছেন আমার বাবার জন্মের আগে। বাবা তখন ঠাকুরমার গর্ভে ছিলেন 6 মাসের। আমার জন্মের 3 মাস পরেই আমার ঠাকুরমাও দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন।
মায়ের মুখে শুধু ঠাকুরমার কথা একটু শুনেছি, আর বাবা পিসিমার মুখে ঠাকুরদাদার কথাও কিছু কিছু শুনেছি। তবে আমার মনে ভীষণ দুঃখ থেকে গেল, ঠাকুরমা এবং ঠাকুরদাদাকে দেখতে পাই নাই। ঠাকুরমা তো আমার জন্মের 3 মাস পরেই চলে গিয়েছেন, ওটা দেখা আর না দেখা সমান কথা। আর ঠাকুরদাদাকে আমার বাবাও দেখে নাই। আমার বাবা ছিলেন চিরদুঃখী। পৃথিবীতে আসার সময়ও দুঃখ নিয়ে জন্মেছিলেন, আবার মৃত্যুর সময়ও দুঃখ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। কারণ আমার বাবার মৃত্যুর 4 বছর আগে আমার মা পৃথিবী থেকে বিদায় নিলেন। এ কারণে আমার বাবা দুঃখ নিয়ে পৃথিবী ছেড়েছেন। আপনারা আমার আপনের চেয়েও আপনজন। আপনারা অনেকেই আমার এইসব কথাগুলি শুনতে অনেক ভালোবাসেন, তাই আজকে আপনাদের সাথেও এইসব কথাগুলি একটু শেয়ার করে রাখলাম, যেন স্মৃতির পাতায় এইসব কথাগুলি অক্ষয় হয়ে থাকে। এটা হলো আমার বাপের বাড়ির কাঁঠাল। কিভাবে আসছে বলি। গতকাল আমার দাদার ছেলে সত্যজিৎ ঢাকায় আসছিল। ও ঢাকায় হোস্টেলে থেকেই লেখাপড়া করে মাঝে মাঝে বাড়িতে যায়। গতকাল বাড়ি থেকে আসার সময় ওর মা, মানে আমার বৌদি, এই কাঁঠালটা দিয়েছিলেন আমার জন্য। বৌদি বলেছিলেন গত পরশু সত্য এই কাঁঠালটা গাছ থেকে পেড়েছিল, আজ পেকে গেছে। মানে মাঝখানে একদিন গেল, আজকেই পেকে গেছে। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, পার্থও বাসায় আছে, আজ শুক্রবার, তাই কাঁঠালটা আজই ভেঙে নিচ্ছি। তবে কাঁঠাল ভাঙার পর দেখছি কাঁঠালটা খুবই সুন্দর। আমি ভাবছিলাম বেশি নরম হয় নাই, হয়তোবা কাঁঠাল ভিতরে একটু শক্ত থাকতে পারে, কিন্তু না, দেখি ভিতরটা একেবারে খাওয়ার উপযোগী হয়েছে। খুব সুন্দর কাঁঠাল। কাঁঠাল যখন পেকে গেল তখন পার্থ বলছে, মা কি দিয়ে খাবো? তখন ওকে বললাম, বাবা 10 মিনিট অপেক্ষা কর, ভালো একটা জিনিস তৈরি করি। বলছে, কি তৈরি করবেন মা? তখন আমি বললাম, আষাঢ়ি ছাতু তৈরি করব। বলছেন, কিভাবে করবেন এত তাড়াতাড়ি? তখন বললাম, বাবা বুদ্ধি আছে। চৈত্র সংক্রান্তিতে যে 8 কড়ই ভেজেছিলাম, ওই 8 কড়ইর বেশিরভাগ রয়ে গেছে, ওটা এখন ব্লেন্ডারে ছাতু করে নেব, সাথে খইয়ের ছাতু মেশাবো। ঘরে অল্প খইও আছে, শুধু খইগুলি টেলে ছাতু করে নিতে 2-3 মিনিট সময় লাগবে। ওকে বলেছিলাম 10 মিনিট, আমার মনে হয় 5-6 মিনিটের মধ্যে আমি খুব সুন্দর একটা ছাতু তৈরি করে নিলাম, দেখাবো আপনাদের। ওকে কয়েকটা কাঁঠালের কোষ বের করে দিলাম। ও বলছে, মা কাঁঠালগুলো যে কি সুমিষ্ট, কি স্বাদ খেতে। তখন আমি বললাম, খা বাবা, মামার বাড়ির কাঁঠাল বলে কথা। ওকে দিয়ে দিলাম, এইটুকু আমাদের জন্য নিয়েছি। এখন কাঁঠালের মুদাটা কেটে ওই উপরের খোসাগুলি আলাদা করে ভালোভাবে একটা সুতির কাপড় দিয়ে ঢেকে উপর দিয়ে একটা গামলা দিয়ে ঢেকে রাখবো। কাঁঠালটা যেমন বড়, তেমনি কোষগুলিও খুব সুন্দর। এখন আপনাদের দেখায় ছাতুগুলো, এত সুন্দর হয়েছে। সামান্য একটু মুখে দিয়েছি। একেবারে জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীর আগে যখন ছাতু তৈরি করি, ওই রকমই স্বাদ এবং ঘ্রাণ হয়েছে। কারণ এটাতে তিল, তিসি, ডাল, চাল সব কিছুই ভাজা আছে, শুধু বাদামটা নেই। তবে আগামীকাল নতুন করে ছাতু তৈরি করব, ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। গত বছরও আমি ছাতু তৈরি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আগামীকাল আবার তৈরি করব। উনি বলছেন, আমি তো পরশুদিন ফেনী যাব, তাহলে সোমার জন্য অল্প একটু ছাতু দিও। তো আমি বলছি, এখানে অল্প একটু ছাতু হয়েছে, আমরা আজকে খাবো কালকে খাবো, এখানে তো থাকবে না। বলছেন, তাহলে নতুন করে বানাও। তখন আমি বললাম, এটা কি সহজ ব্যাপার? এটা বানাতে কত সময় লাগে? তারপর চিন্তা করলাম, না, একটা সুযোগ আমি হাতছাড়া করব না। ছাতু তো এমনিই কয়দিন পর তৈরি করব। উনি যখন ফেনী যাচ্ছেন, এই সুযোগে তাহলে কষ্ট করে হলেও আগামীকাল ছাতু তৈরি করে মেয়ে জামাই নাতি নাতনির জন্য পাঠাবো। আর রুমাও আসবে কয়েকদিন পর ঢাকায়, ও খাবে, রিয়ার জন্য কিছুটা পাঠিয়ে দেব। মন চায় এভাবে ছাতু তৈরি করে ভাই বোন ভাইজি যত প্রিয়জন আছে সবার জন্য পাঠায়, কিন্তু তা তো সম্ভব নয়। এসব কাজগুলি করতে অনেক সময়ের ব্যাপার আর অনেক পরিশ্রমেরও ব্যাপার আছে। তারপরও কতটুকু কি করতে পারি দেখা যাক। ছাতুগুলো যে এত সুন্দর হয়েছে আর কাঁঠালটাও সেরকম,
খেতে যে কি চমৎকার লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা কাঁঠাল পাঠানোর জন্য বৌদিকে ধন্যবাদ জানাই, সাথে সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাই।